নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন শ্রদ্ধা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, এক পাটি চটি। এখন শুরু হচ্ছে এক পাটি চটি। লিখতে পারলে আত্মজীবনী লেখার অধিকার মানুষ মাত্রেরই আছে, সেই হিসেবে আমারও অবশ্যই আছে, কিন্তু সে বস্তু লেখা আমার হবে না কোনো দিনই। কি করে হবে? কি দিয়ে হবে? কি নিয়ে লিখব? মাল মশলা কই? ঘটনা কোথায়? জীবনের ঘটনার মধ্যে তো গোটা কত গল্প উপন্যাস লেখা, তা সে সবই তো ডাহা কাল্পনিক। বাস্তব অভিজ্ঞতার স্পর্শ কোথায়? স্পর্শ ছেড়ে ছায়া মাত্রও তো নেই। অথচ লেখক টেখকদের জীবনে ছুরি ছুরি স্পর্শ। এক একজন ভাগ্যবান লেখকের তো সারা জীবনটাই একেবারে বালিশে তুলো ঠাসার মতো সলিড অভিজ্ঞতায় ঠাসা। জৌলুসে জলজলাট ঘটনা সম্ভারে সমৃদ্ধ সেই ভাগ্যবানদের দেখলে হিংসে হয়। আহা, চৌকাটে বাইরে পা ফেলতে যা দেরি, সঙ্গে সঙ্গে ঘটনার শুরু। যদি ভ্রমণে বেরোলেন তো আসমুদ্র হিমাচল, যেখানে যত সুন্দরী নারী আছে সবাই এসে তাদের পায়ে আছড়ে আছড়ে পড়ে। সেই অফুরন্ত ঘটনার স্রোতে ভেসে ভেসে চলার ইতিহাসই তো জীবন ইতিহাস। রোমান্স ছাড়া মাল মশলা কি? সে জায়গায় আমার ধুধু মরুভূমি। বাড়ির বাইরে টাইরে যে বেরোয়নি কখনো তা নয়, আসমুদ্র হিমাচল না হলেও গিয়েছি তো এখান সেখান গাঁটে করি খরচা করে। কিন্তু সঙ্গে বডিগার্ড তো সর্বদাই, যাকে বলে নিশ্ছিদ্র পাহারা। দৈবাত একবার শাড়ির দোকানে কি বাসনের দোকানের দিকে চোখ ফেললেই যার ভুরো কুঁচকে ওঠে আর মুখ লম্বা হয়ে যায়। অন্য কোনো দিকে তাকানোর তো প্রশ্নই নেই। তাহলেই বলুন, ঘটনা টটনা আসবে কোন ফোকর দিয়ে, যা নিয়ে খানিকটা রটনা করা চলে? তবু মাঝে মাঝে মরুভূমিতেও ফুল ফোটে, কাবুলিওয়ালাও গান গায়। অতএব যদি আজ প্রকাশ করতে বসি, জীবনে একবারও অন্তত ঘটেছিল একটি ঘটনা, তাহলে যেন অবিশ্বাস করে উড়িয়ে দেবেন না। গল্প হলেও ঘটনাটি সত্যি, আর একেবারে পুরো গল্পের মতোই রেলগাড়ি কামরায় নাটকের শুরু। বলাই বাহুল্য, সাম্প্রতিককালের ঘটনা নয়, আজ থেকে প্রায় 30 বছর আগে। পৌঁছেছি হাওড়া স্টেশনে। কোথায় যাচ্ছিলাম ঠিক মনে নেই, বম্বে কি পাঁশকুড়ো যাও একটা হবে। তবে এটা সঠিক মনে আছে, ট্রেন ছাড়োর সময় পৌঁছে প্ল্যাটফর্মে দৌড়চ্ছিলাম, সঙ্গে অবশ্যই যথারীতি পাহারাদার। কিন্তু দৌড়নোর ফলে কে কোথায় অন্তত 100 গজের তফাৎ হয়ে গেছে। হোক, চাচা আপন প্রাণ বাঁচা হিসেবে দৌড়চ্ছি। শাড়ির আঁচল এলোমেলো, বাদা খোঁপা খোলো খোলো, এক পাটি চটি ছিটকে হাওয়া। এমতো অবস্থায় উঠে পড়তে সক্ষম হলাম একখানি 111 নম্বর কামরায়। ওঠার সঙ্গে সঙ্গেই পিছন থেকে একটি মিহি মাজা গলার নিবেদন শোনা গেল, আপনার চটি। থমকে তাকিয়ে দেখি এক ভদ্রলোক গাড়িতে উঠে পড়ছেন, নিপাট মুখ, হাতে আমারই সেই হারানো চটির পাটি। সত্যি বলতে চটিটা যে চলে গিয়েছিল সেটা যেন এতক্ষণে উপলব্ধিতে এলো। ইস, কি কাণ্ড! সঙ্গে সঙ্গেই ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু দৌড়বাবু তখনও হাঁপাচ্ছি এবং দরজায় মুখ বাড়িয়ে ব্যাকুল দৃষ্টিতে যত দূর চোখ চলে প্ল্যাটফর্মটা দেখছি। সঙ্গে পাহারাদার কোথায়? এদিকে গাড়ি নড়ে উঠেছে। চটিবাবু ভদ্রলোকও ব্যাকুল। কি করছেন? গাড়ি ছেড়ে দিচ্ছে যে। আমাকে প্রায় টেনে পিছনে সরিয়ে এনে বসালেন। ঠিক সেই সময় যার জন্য উতলা হচ্ছিলাম তার পাঞ্জাবির এক কোণ আর শালের আঁচলের একটু দেখতে পাওয়া গেল, আর উচ্চ কণ্ঠ শোনা গেল,
পাশে গাড়িতে উঠে পড়ছি। চিরচেনা কণ্ঠস্বর। হাওড়া স্টেশনে কলকল্লোল তাকে চেপে ফেলতে পারিনি। যাক, পাশে গাড়িতেই আছেন। নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলি। হাঁপানোটাও থিতিয়ে যায় সেই সূত্রে। ট্রেন ছেড়ে দিয়েছে ততক্ষণে। এতক্ষণে মনে পড়ে ধন্যবাদটা দেওয়া হয়নি। অতএব মুখে লজ্জার এবং বাকভঙ্গিতে কুণ্ঠা আর বিনয়ে সৌজন্য ফুটিয়ে বলি, আপনি নিজে হাতে করে চটিটা। ছি ছি। ভদ্রলোক তদগতভাবে একটি কৃতার্থমন্য হাসি এসে বলেন, তাতে কি, তাতে কি, এতেই তো আমি বরং ধন্য বোধ করছি। আপনার একটু কাজে লাগতে পারলাম। দেখলাম কি না আপনি দৌড়চ্ছেন, পা থেকে চটিটা ছিটকে। আমি সৌজন্য রক্ষার্থে অন্তরঙ্গ সুরে বলি, আর বলবেন না, এত দেরি হয়ে গেছিল। ভাগ্যিস আপনি। কি বলি যে আপনাকে ধন্যবাদ দেব। ভদ্রলোক হাঁ হাঁ করে বলে ওঠেন, না না, ওসব নয়। আপনার যে জিনিসটা খোয়া গেল না, এতেই আমি ধন্য। মুখে চোখে আবার সেই কৃতার্থমন্যের ভাব, তার সঙ্গে একটি উল্লাস উল্লাস হাসি। মনে হচ্ছে ওটা বোধহয় তার রোগ, নইলে এত উল্লাসের কি ছিল। রোগ মাত্রই সংক্রামক। আমারও অকারণে উল্লাস উল্লাস ভাবটা এলো। গুছিয়ে বসে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? ভদ্রলোক বিগলিত গলায় উত্তর দেন। কি উত্তর দেন সঠিক মনে নেই। মাদ্রাজে কি মেছেদা কি যেন একটা বলেছিলেন। তবে উত্তর দেবার সঙ্গে সঙ্গে তিনি এটা ওটা সরিয়ে আমাকে ভালো করে জায়গা করে দিলেন। সময়টা প্রাক স্বাধীনতাকালের। 111তেও গুছিয়ে বসতে চেষ্টা করলে বসা যেত। আমার হয়ে ভদ্রলোক চেষ্টা করলেন। তারপর আমার মুখের দিকে স্থির দৃষ্টি ফেলে বললেন, অসুবিধে হচ্ছে না তো? আমি বা সৌজন্য হারাবো কেন? সৌজন্য গলা গলাতেই উত্তর দিলাম, সে কি, অসুবিধে কি? আপনি বরং নিজের জায়গা ছেড়ে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, ও কিছু না। আরও 2-4টে বাক্য বিনিময়ের পর একখানা বই খুলে বসলাম। কত আর কথা বলা যায় অকারণ। তাছাড়া মন তো পড়ে আছে সেই পাশের কামরায়। ভাবছি একটা স্টেশন এলেই সুরাহা হয়ে যাবে। কিন্তু পরের স্টেশনটায় গাড়ি থামলে বোধ হয় মিনিট 2.5। এর মধ্যে কি আর আমার সেই ধীর সুস্থির পাহারাদার মশাই এসে উঠতে পারবেন? কিন্তু কি আশ্চর্য, ওইটুকু সময়ের মধ্যে আমার ভক্ত ভদ্রলোক চা জোগাড় করে ফেলেছেন। সহসা দেখি 2 হাতে 2টি ধুমায়িত মাটির ভাঁড় নিয়ে সেবকের কণ্ঠে বলছেন, একটু চা খেয়ে নিন। সত্যি বলতে বেশ ভালোই লাগলো। তবু বলতে হয় তাই বললাম, কি মুশকিল, এসব আবার কেন? ভদ্রলোক বললেন, ট্রেনে উঠলাম অথচ ভাঁড়ে চা খেলাম না, এ কি হয়? না, লোকটাকে যত গবেট ভাবছিলাম দেখছি ততটা নয়। চেহারাটা যাই হোক, বুদ্ধিশুদ্ধি আছে। চা খাওয়া হলো, তার সঙ্গে কিছু টাও। সেটা আমার সঙ্গে ছিল ঝাল ঝাল ডালমুট। কিন্তু ক্রমেই অস্বস্তি শুরু হচ্ছে। লোকটার আমার মুখের দিকে বেহায়ার মতো হাঁ করে তাকানোর জন্য। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। দৃষ্টি যেন কোন গভীরে চলে গেছে, যেন আমার মুখের মধ্যে কোনো অতীতকে সন্ধান করছে। মুশকিলে ফেললে তো। অথচ সত্য গোপন করব না, ভিতরে ভিতরে বেশ যেন পুলক স্পন্দন অনুভব করছি। অস্বস্তির সঙ্গে পুলক, এহেন অনুভূতি ইতিপূর্বে আর ঘটেনি। ছেলেবেলা ঠাকুমার অসাক্ষাতে ছাদে উঠে আকাচা জামায় ঠাকুমার আচারের পাথরের বাটি ছুঁয়ে আচার হাতাবার সময় অনেকটা এই ধরনের ভাব আসতো বটে, তবে ঠিক এরকম নয়। চেষ্টা করে অস্বস্তিটাকে ছেড়ে ফেলি। ঠিক আছে, চোখ আছে তাকাক, ক্ষয়ে তো যাচ্ছি না।
আমি ওর সেই দৃষ্টির দিকে না তাকালেই হলো। আবার বইয়ে দৃষ্টি নিবদ্ধ করলাম, কিন্তু তাতেই কি রেহাই পাওয়া যায়? দৃষ্টিকে বানের সঙ্গে তুলনা করা হয়, এটা কার আর অজানা। নিজে না তাকালে কি হবে? গায়ের চামড়ায় যেন বানবিদ্ধের অনুভূতি। অস্বস্তির প্রধান ওষুধ কথা। আবার কথার শরণাপন্ন হই। ট্রেনে আপনার বই পড়ার অভ্যেস নেই? না, চলন্ত ট্রেনে পড়লে আমার মাথা ধরে। সে তো আমারও ধরে, কিন্তু না পড়িয়ে বা এতটা সময় কাটানো যায় কি করে? কি সর্বনাশ, আপনারও মাথা ধরে? খবরদার পড়বেন না, তাহলে চোখের পরম ক্ষতি হবে। সময় কাটানোর আবার ভাব না। গল্প টল্প করতে করতে কোথা দিয়ে সময় কেটে কুচি কুচি হয়ে উড়ে বেরিয়ে যায়। না না, বই রাখুন। কণ্ঠে পরম ব্যাকুলতা, এটি হৃদয়কে নাড়া দিল। মৃদু হেসে বইটা মুড়ে রাখলাম। কিন্তু বলুন, কাহাতক একটা সাজোয়ান লোকের ক্যাবলা মার্কা চোখের প্যাট প্যাট করে তাকিয়ে থাকা দেখতে পারা যায়। তাছাড়া অন্য এক ভাবনাও তো পিন ফোটাচ্ছে ভিতরে। পরের স্টেশনটায় নিশ্চয়ই ট্রেন একটু বেশিক্ষণ থামবে, আর তখন ও গাড়ির মাল এ গাড়িতে চলে আসবেই। তারপর হতে পারে মানুষটা শান্ত, শিষ্ট, সভ্য, সহিষ্ণু। তাহলেও একটা অচেনা অজানা লোক যে অবিরতই আমাকে অবলোকন করতে থাকবে, এটা পছন্দ না করতেও পারেন। অতএব একটু সামলে রাখা ভালো। বইটা মুড়ে রেখে মৃদু হেসে বলি, কি এত দেখছেন? শোনা মাত্রই ভয়ানক রকম চমকে উঠে লোকটা। সেই যে বলে না, সর্পাহতের মতো, প্রায় তাই। তারপর ঘাবড়ে সাবড়ে গিয়ে মাথা চুলকে বলে, আপনি রাগ করছেন? হাসি পায় এবং অভয় হাসি হেসে বলি, না না, রাগ করব কেন? মানে দেখছি যে তাকিয়ে রয়েছেন, তাই ভাবছি কি এত দেখছেন। দেখছি আপনাকে। শোনা মাত্র বুকের রক্ত ছলকে ওঠে। সর্বনাশ, সরাসরি একই সাংঘাতিক স্বীকারোক্তি। মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুতের শিহরণ। ইহজীবনে এমন তো কখনো ঘটেনি। তবু সামলে নিয়ে বলি, কি এমন দ্রষ্টব্য? আমার কাছে দ্রষ্টব্যই। সেই থেকে অবাক হয়ে দেখছি আপনার মুখ, চোখ, হাসি, কথা, নড়াচড়ার ভঙ্গি। ভালো লাগছে। বুকের রক্ত হিম হিম হয়ে আসে, কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায়। সেই ক্ষীণ কণ্ঠেই বলি, কেন? ভালো লাগার কি আছে? প্রশ্নের সঙ্গে সঙ্গে সেই অবলোকিতেশ্বরের মুখ এক অলৌকিক আহ্লাদের হাসিতে ভরে ওঠে। বিগলিত কণ্ঠ থেকে উচ্চারিত হয়, মানে কি জানেন? আপনি না অবিকল আমার বড় পিসিমার মতো দেখতে। এর পরেও কি বলেন আমার আত্মজীবনী লেখার অধিকার আছে? আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, এক পাটি চটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব, আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।